scope, present situation, and production of spices and spices in Bangladesh. Statistics, বাংলাদেশে কি পরিমাণ চাষ হয়, কি পরিমাণ ঘাটতি আছে, কি পরিমাণ রিকোয়ারমেন্ট আছে, এইসব কিছু আজকে আমরা একটু আলাপ করব। আমরা জানি we have some major spices like onion, যেটা দিয়ে কি টোটাল আমাদের বাংলাদেশের রাজনীতি অনেকটা এটা কন্ট্রোল করে। মাঝে মাঝে এত দাম বেড়ে যায়, আবার মাঝে মাঝে দাম এত কমে যায়, তাই না? বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই কিন্তু একই সমস্যা, মাঝে মাঝে খুব বেড়ে যায়, মাঝে মাঝে কমে যায়। যাই হোক, এটা বিশাল একটা ঘাটতি আমাদের, প্রচুর পরিমাণে। হয়তো দেখা যাচ্ছে টোটাল প্রোডাকশনের 50% আমরা প্রোডাকশন করতে পারি, আর 50% ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করা হয়। তো যাই হোক, এটা মেজর স্পাইসিস এর মধ্যে সবচেয়ে এলিয়াম, এটা মনে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট আর কি। সবচেয়ে বেশি বাংলাদেশের হলো তোমার চিলি প্রোডাকশন হয়, আর সেকেন্ড হলো তোমার অনিয়ন। তো যাই হোক, এই কিছু আমাদের মেজর স্পাইসিস আছে, তার মধ্যে আছে অনিয়ন, গার্লিক, জিঞ্জার, টারমারিক, এগুলো। আর কিছু আবার আছে মাইনর স্পাইসিস। যাই হোক, এটা মশলা গবেষণা প্রতিষ্ঠানের একটা স্লাইড আমাদের একটু দেখো। স্পাইসিস, কথা বলবে না। হ্যালো সাজি, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওগুলো আনমিউট করে দিতে হবে তো নাকি? এটা স্যার সবাইকে হচ্ছে স্যার আপনি মিউট করে দেন, যারা কথা বলবে, কথা বলার দরকার হলে আনমিউট করে কথা বলতে পারবে। স্যার আপনি মেবি মিউট হয়ে গেছেন। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা এই যে মশলা স্পাইসিস রিসার্চ সেন্টার, এটা তোমরা জানো সবাই বগুড়াতে, হ্যাঁ, কৃষি গবেষণার একটা সেন্টার, স্পাইসিস রিসার্চ সেন্টার। তার আন্ডারে কিছু সাব স্টেশন আছে, এটাকে বলে স্টেশন। হ্যাঁ, বাংলাদেশে কৃষি গবেষণার কিছু স্টেশন আছে, তার মধ্যে মশলা গবেষণা এখন অবশ্যই হুইট রিসার্চ সেন্টার আলাদা হয়ে গেছে। আরো বেশ কিছু সেন্টার আছে, যেগুলো হলো একটা মৌলভীবাজারে, একটা হলো তোমার কৃষি খাগড়াছড়িতে, একটা হলো তোমার হাটাজারি, একটা বরিশালে, এরকম ঈশ্বরদীতে একটা, এরকম অনেকগুলো স্টেশন আছে, আর কিছু সাব স্টেশন আছে। তো যাই হোক, মশলা গবেষণাটা একটা স্টেশন, আর এটার আন্ডার কিছু সাব স্টেশন আছে, একটা সিলেট, মৌলভীবাজার, গাজীপুর, ফরিদপুর, মাগুরা, বরিশাল, কুমিল্লা এন্ড খাগড়াছড়ি। এইসব সাব সেন্টার গুলো মশলার উপরে এরা গবেষণা করে। ঠিক আছে, আমাদের ওয়ার্ল্ডে টোটাল স্পাইসিস কি জিনিস তো সবাই তোমরা জানো। স্পাইসিস আর দ্য প্রোডাক্টস অফ প্লান্ট অরিজিন, বুঝছো? which used for the seasoning of food, তাই না? It increase the aroma and flavor of foods. স্পাইসিস আসলে প্লান্ট এক্সট্রাক্ট অথবা প্লান্ট প্রোডাক্ট, যেটা সিজনিং এ ব্যবহার করা, কারি প্রিপারেশনের সময় সিজনিং এ ব্যবহার করা। It increase the কি smell, flavor or aroma, or decreases or reduces the bad smell, তাই না? এটা নিউট্রিটিভ ভ্যালু ইজ ভেরি লো, হ্যাঁ। বাট এটা মশলাটা সারা পৃথিবীতে ওরকম ব্যবহার হয় না, কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু মশলা ব্যবহার হয়, তোমরা জানো। সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে টোটালি 109টা ক্রপস which can be used as a spices. হ্যাঁ, বাংলাদেশে 27, আর বাংলাদেশে চাষ হইলো 17, অর্থাৎ 17। হ্যাঁ, 109টা ক্রপের স্পাইসিস ভ্যালু আছে। টোটাল স্পাইসিস এরিয়া হলো 3.91 লাখ। টোটাল স্পাইসিস প্রোডাকশন হলো এত, আর অ্যানুয়াল ডিমান্ড হলো এত, তার মানে বেশ কিছু ঘাটতি আছে। ডেইলি রিকোয়ারমেন্ট পার হেড হলো 38 গ্রাম, আর ডেইলি ইনটেক হলো 24 গ্রাম। ঠিক আছে, স্যার এখানে এনওএস দিয়ে কি বোঝানো হচ্ছে? নাম্বার স্পাইসিসে টোটালি 109টা ক্রপ, 109 crops are used or have the value of spices. আর বাংলাদেশে spices used in Bangladesh 27,
Spices cultivated in Bangladesh 17. আর টোটাল এরিয়া টোটালিটি সেটা তো বুঝতেছি। আচ্ছা, এখানে অবশ্যই ডাটাগুলো বেশ পুরনো, এটা একটু লেটেস্ট ডাটা, তোমরা দেখে নিবে। আসলে এগুলো অনেক ডিমান্ড বেড়ে গেছে। যেমন এক সময় কত টোটালি ডিমান্ড ছিল 14.16, এখন প্রায় 28 টন পার হেক্টর, 28 মিলিয়ন টন, এত লাখ মিলিয়ন টন, বুঝছো? মেট্রিক টন, সরি, এত লাখ মেট্রিক টন, প্রায় আমার মনে হয় 25-26, তার মধ্যে এইটা প্রোডাকশনে হয়, অর্থাৎ অর্ধেকের মতো হয়ে আছে ডাটাতে। কিন্তু বাংলাদেশের প্রোডাকশনও বেড়ে গেছে, প্রায় 14-15 টন হয় এবং 20-25 টনের মতো আমাদের ডিমান্ড আছে, বুঝেছো? এত লক্ষ মেট্রিক টন। এটা অনিয়ন গার্লিকেরও সেম অবস্থা, কিছু ঘাটতি আছে প্রতি বছর। তো আমাদের দেশের প্রচুর টাকা আসলে এগুলো ইম্পোর্ট করতে চলে যায়, বিশেষ করে নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে we import spices, onion, garlic, ginger, turmeric, chili. তোমার টার্মারিকটা অলমোস্ট আমাদের দেশে হয়, কিছু হয়তো ঘাটতি আছে। আর হলো তোমার চিলি, চিলিতে দেখা যাচ্ছে মোটামুটি প্রোডাকশন ভালোই, খুব একটা ঘাটতি নেই, সামান্য ঘাটতি আছে। আর আচ্ছা, এটা অনিয়ন ইম্পোর্ট কস্ট কত কোটি টাকা বিদেশে খরচ হয়, 500 কোটি টাকার মতো অনিয়নে খরচ, বুঝতে পেরেছো? গার্লিকে হয়তো দেখা যাচ্ছে সবগুলোতে এরকম, টোটাল মিলে 1000 কোটি টাকার মতো আমরা বিদেশ থেকে এত টাকার মশলা ইম্পোর্ট করি। আর এগুলো হলো যে টোটালি মাইনর স্পাইসেস যেগুলো আমাদের দেশে, দোজ অল আর ইম্পোর্টেড ফ্রম আওয়ার নেইবারিং কান্ট্রি। তার মধ্যে আছে সিনামন, সিনামন মিন্স তোমার কি দারুচিনি, কার্ডামম, এলাচ, ক্লোভ, লবঙ্গ, কিউমিন, জিরা, ব্ল্যাক পেপার, গোলমরিচ, আদার্স। টোটাল মিলে প্রায় 136 কোটি টাকা, হ্যাঁ, অথবা প্রায় 200 কোটি টাকার মতো আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে। টোটাল মিলে প্রায় 1000 কোটি টাকা বিদেশ থেকে, 1000 বা তারও বেশি কোটি টাকা আমাদের বিদেশ থেকে স্পাইসেস ইম্পোর্ট করতে হবে। তাহলে এগুলো মাইনর স্পাইসেস, আমরা যেগুলোকে কন্ডিমেন্টস বলি। এন্ড স্পাইস, কন্ডিমেন্টস আর স্পাইসেস এর মধ্যে পার্থক্য কি? স্পাইসেসটা হলো সিজনিং এ ব্যবহার করা হয়, আর কি কন্ডিমেন্টসটা হলো যে আফটার সিজনিং or it increase the flavor and aroma, তাই না? আফটার সিজনিং, রান্না করার পরে সার্ভের it use before the serving of food। খাওয়ার, মনে করো হালিম রান্না করলো, হয়তো দেখা যাচ্ছে একটু পেঁয়াজের ভুনা করে, পেঁয়াজের গুঁড়া করে অথবা কিছু মশলার গুঁড়া হালিমের উপর ছিটাই দিল, those are condiments. There is no clear cut division between spices and condiments, all are spices, but according to use it has several names like spices, condiments or culinary herb, but all are spices. Commonly broadly আমরা বলবো all are spices, আর ইউজের ভিত্তিতে বেসিসে আমরা বলবো spices, condiments and culinary herb। এই যে এখানে যেগুলো দেখতেছে এগুলো মোস্ট কেসেস, এই যে এখানে সিনামন, এগুলা আসলে আমরা যেগুলোকে গরম মশলা বলি, all are condiments, কার্ডামম, ক্লোভ, কিউমিন না, ব্ল্যাক পেপার, এগুলো হলো কন্ডিমেন্টস। আর কিছু কিউলিনারি হার্ব আছে, কিউলিনারি হার্ব মিন্স যদি ফ্রেশ অবস্থায়, when a spices whole plant or some part of plant are used as a fresh condition, those are non culinary herbs। যেমন অনিয়নের পাতা, ধনে পাতা, তাই না, রসুনের পাতা, অথবা বিলাতি ধনিয়া, অথবা মনে করো পুদিনা, এগুলা যদি ফ্রেশ কন্ডিশনে ব্যবহার করে, those are culinary herb। those are কি হার্বেসিয়াস প্লান্ট গুলোকে যখন আমরা ফ্রেশ কন্ডিশনে ব্যবহার করবো, those are culinary herb। যাক, এটা ওদের প্রোগ্রাম গুলা কি কি করতে হবে, কালেকশন করে, সিলেকশন করে, হাইব্রিডাইজেশন করে। স্যার, মরিচে তো ফ্রেশ কন্ডিশনে ইউজ করা হয়। মরিচ না, ওইরকম বললে ভুল হবে। মরিচ ওইটা না, বুঝা নাই তো। culinary herb means herbaceous nature। chili is not a herb, or green chili is not a herb, is a fruits। ওইটা হলো তোমার culinary herb। culinary herb বলতে those are herbaceous nature, but it is used as a fresh condition, part of plant or whole plant
are used as a fresh condition to increase the aroma or flavor of curry is known culinary herb. যদি আমরা খাবারে ফ্রেশ অবস্থায় ধনে পাতা ফ্রেশ অবস্থায় কেটে খাবারের মধ্যে দিয়ে দিলে তাহলে ঘ্রাণ বাড়লো, তাই না? তারপরে তোমার পুদিনা পাতা, এইগুলোকে বলা হয় হ্যাঁ বিলাতি ধনিয়া, এগুলো কিউলিনারি হার্ব। অনিয়নের লিফ, বুঝেছ? অথবা মনে করো অনিয়নের যে ড্রেপ বলে, ইনফ্লোরেসেন্স, দোজ আর কিউলিনারি হার্ব। ফ্রেশ কন্ডিশনে যদি ব্যবহার করা হয় ওইটাকে বলবে। যদি প্লান্ট ব্যবহার করা হয় অথবা প্লান্ট পার্টস, তাহলে হার্বেসিয়াস হওয়া লাগবে, হার্বেসিয়াস নেচার হওয়া লাগবে। হার্ব মানে কি, যেটা সফট এন্ড সাকুলেন্ট প্লান্ট, বুঝেছ? তখন হবে কিউলিনারি হার্ব। যাই হোক, অনেকগুলো ওদের এরকম প্রোগ্রাম আছে, তার মধ্যে অনিয়নের জার্মপ্লাজম, গার্লিক জার্মপ্লাজম, টার্মেরিক, হ্যাঁ এগুলো আমাদের দরকার নেই খুব একটা। যাই হোক, হ্যাঁ স্লাইডগুলো একটু জুম আউট করলে স্যার ভালো হয় স্যার, পুরোটা দেখা যাচ্ছে না। জুম, হ্যাঁ এবার দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আগের স্লাইডগুলো স্যার একবার দেখাতেন স্যার, স্ক্রিনশট নেওয়া যেত। আচ্ছা ঠিক আছে। এই যে মশলা গবেষণা প্রতিষ্ঠান, হ্যাঁ এটা গেল। স্যার একটু আসতে দিলে। আচ্ছা অসুবিধা না, প্রেজেন্টেশনটা পরে তোমাদের দিয়ে দিন, সমস্যা নেই। আচ্ছা, কৃষি গবেষণা হয় BRI, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। They have already released some, developed some variety like bari onion 1, bari PH 1। হ্যাঁ এটা আসলে তাহেরপুরি, তোমরা জানো তাহেরপুর রাজশাহীর একটা রিজিয়ন, এটা থানা অথবা এরিয়া, বাগমারা, হ্যাঁ বাগাতে নাকি কোন জায়গায় করছে আমি জানি না ঠিক। যাই হোক, এটা তাহেরপুর নামক রাজশাহীর একটা রিজিয়ন, ওই এলাকার বেসিসে এটাকে নাম করা হয় তাহেরপুর। তাহেরপুরি ইজ এ ভেরি ফেমাস। বাংলাদেশে তোমার অনিয়নের যে জাতগুলা, হ্যাঁ এটা আসলে স্মল সাইজ। যেমন বিদেশে কিন্তু এখন টমেটোর ক্ষেত্রে নর্মাল বড় টমেটো খুব একটা খায় না, চেরি টমেটো খুব ডিমান্ডেবল এবং এটা ফ্রেশ কন্ডিশনে খায়। তদ্রুপভাবে অনিয়ন তোমরা জানো তো আর কি, বিভিন্ন নেদারল্যান্ড, বিভিন্ন দেশ থেকে, মিশর, বিভিন্ন দেশ থেকে প্রচুর বিগ সাইজ অনিয়ন বাংলাদেশে আসছে এবং দামও সস্তা। অনেক ক্ষেত্রে সরকার মাগনা দিয়ে দিতে চাচ্ছে, তারপরে কেউ নিচ্ছে না এখন আর কি, এখন বা তার কিছুদিন আগে। কারণ হচ্ছে এত বড় অনিয়ন সাইজ, এগুলো টেস্টি বা বাংলাদেশের খাবারের সিস্টেমের সাথে, রান্নার সাথে সৃজনশীল না, যার ফলে বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশে যে অনিয়ন গুলা হয় যেগুলো স্মল সাইজ, এবং বাংলাদেশে যে অনিয়ন তাহেরপুরি দেশি অনিয়ন যেটাকে বলি, উত্তরবঙ্গ বেশি বেশি চাষ করে, লাল রঙের অর্থাৎ স্প্লিটেড ছোট সাইজের যে অনিয়ন, এটা আসলে একটা চেরি অনিয়ন, বুঝছো? এটাকে বলে চেরি অনিয়ন। চেরি অনিয়ন মানে কি, সাইজটা খুব ছোট কিন্তু পাঞ্জেন্সি খুব হাই এবং ফ্লেশটা হলো যে খুব ভালো। বিশেষ করে তুমি যদি রান্না করা যাও, রান্নার সাথে একদম মিশে যায়। বিদেশি বড় অনিয়ন গুলো মিশতে চায় না। হ্যাঁ যাই হোক, এখানে যে ভ্যারাইটিটা বলছে বারি PH 1, এটা আসলে উইন্টার এবং এটা আসলে তাহেরপুরি থেকে সিলেকশন দেওয়া। হ্যাঁ উত্তরবঙ্গে যেটা চাষ হয় এখন, যেটা বাজারে খুব বিক্রি হচ্ছে। তোমরা জানো অনিয়নের চাষ করার দুইটা পদ্ধতি আছে। একটাকে বলা হলো বীজ দিয়ে করে, বীজ দিয়ে যখন করে, এটা আমরা পরে পড়াবো, বীজ দিয়ে যখন করে ওইটা সারা বছর খায়। আর এখন যেটা অনিয়ন দেখতেছি এটাকে বলা হয়, এটাকে বলে মুড়ি কাটা অনিয়ন। মুড়ি কাটা মানে ওটা অনিয়ন লাগায় ছোট সাইজের, এখান থেকে বড় অনিয়ন। এই জন্য এই অনিয়ন গুলো 1-2 মাসের মধ্যে দাম যদি 10 টাকা হয়, তাও কৃষকরা সব বিক্রি করে দেয়। কারণ হলো এটা রাখা যাবে না, রাখলে সব পচে যাবে, তার কারণ এটা থেকে ড্যাব বের হয়, ফুল বের হয়, কাজে এটা বিক্রি করে দিই। তো কিন্তু আমরা যেটা বলতেছিলাম, এটা একটা ভালো জাত তাহেরপুরি বা বারি PH 1। 2 নম্বর হলো বারি PH 2, এটা সামার অনিয়ন। সামার ভ্যারাইটি খুব একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে খুব একটা সফল হচ্ছে না। ইন্ডিয়াতে টোটাল প্রোডাকশনে 50-60% কিন্তু ওদের সামার ভ্যারাইটি। এই যে লালচে তামাটে রঙের যে এই ভ্যারাইটি গুলো দেখতেছো, ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশে একটু দাম একটু কম, এগুলো কিন্তু সব সামার। আমাদের দেশেও চেষ্টা করা হচ্ছে, যদিও অনিয়ন কিছু হইতে পারে, কিন্তু আসলে সিড প্রোডাকশন খুব সমস্যা। সিড প্রোডাকশন হয় না, ইন্ডিয়া থেকে ঠিকই ইম্পোর্ট করতে হয়, যার ফলে খুব একটা পপুলার মেথড না।
অনেক টাকা পয়সা অনেক প্রজেক্ট হয়েছে এগুলো নিয়ে, কিন্তু খুব একটা লাভ হয় না। বাড়ি PS2 অথবা সামার ভ্যারাইটি। আর সামার যখন হয় জুন জুলাই মাসে, তখন বাংলাদেশে প্রচুর বৃষ্টি, ওই জন্য মানুষ দেখা যাচ্ছে খুব হাইল্যান্ড ছাড়া সামার ইউনিয়নের কোনো সম্ভাবনা নাই, অন্য এলাকায় হবে না। আর আসলে দরকারটা কি, উইন্টারটা আসতে আসতে তো মার্চ এপ্রিল মাস হয়ে যায়, মার্চের শেষে। তো কাজে অত সামারের দরকার নাই, উইন্টারটা যথেষ্ট। উইন্টারে যদি কৃষকরা যদি ন্যায্য মূল্য পায়, আমাদের দেশের লোক অনিয়ন চাষ করে খুব লাভবান হবে এবং সারা বছর মানুষের চাহিদা অনুসারে সারা বছর হবে। কিন্তু ওই যে বাজারে যে ফ্লাকচুয়েশন, কোনো সময় দাম বেশি কোনো সময় দাম কম, যখন 10 টাকা কেজি হয়ে যায় তখন কৃষকেরা উৎসাহ হারাই ফেলে। পরবর্তীতে উৎসাহ যখন হারাই ফেলে তখন ইন্ডিয়া বন্ধ করে দিতে, তখন দাম হয়ে যায় 200 টাকা। যাই হোক, এখনো কিন্তু দেখো কিছুদিন আগে 200-250 টাকা দাম ছিল, এখন খুবই সস্তা। কৃষকেরা 10 টাকা করে বিক্রি করতেছে, যদি আমরা হয়তো 20 টাকা করে কিনি। এটা হলো বাড়ি সামার ইউনিয়ন 2, বাড়ি PS2 অথবা সামার ভ্যারাইটি। এটা হলো 3, এটা সামার ভ্যারাইটি। এটা হলো 4, এটা আবার উইন্টার ভ্যারাইটি। বুঝতে পেরেছো? উইন্টার ভ্যারাইটি। এটা বাড়ি PS5। তাহলে 2, 3, 5 হলো সামার, আর 1 আর 4 হলো উইন্টার। এটা সামার ভ্যারাইটি। যাক, এখানে একটা চমৎকার কৌশল দেওয়া আছে। তোমরা জানো অনিয়ন যদি এটা শ্যালো রুটেড, এটা ফলনের জন্য প্রচুর পরিমাণে পানি দিতে হয়, বিশেষ করে আর্লি স্টেজে প্রচুর পরিমাণে পানি দিতে হয়, এবং প্রিলিমিনারি স্টেজে যদি মাটিতে পর্যাপ্ত পানি থাকে তাহলে পরে গাছ ভালো হয়। যে এখানে একটা চমৎকার টেকনোলজি দেখা যাচ্ছে যে ধান যেভাবে লাগায় অনিয়নের চারাকে, সিডলিংকে ঠিক ওইভাবে লাগাই দিচ্ছে, পাডলিং করে কাদা করে, যার ফলে ফলনও ভালো। এই যে দেখছো গাছের গ্রোথ ডেভেলপমেন্টও ভালো। তাহলে প্রচুর পরিমাণে আর্লি স্টেজে পানি লাগবে, শেষের দিকে আবার 1 মাস আগে পানি দেওয়া বন্ধ করে দিতে হবে। এই যে ট্রান্সপ্লান্টিং করে, হ্যাঁ, চারাটা ট্রান্সপ্লান্টে চারা উৎপন্ন করতে হবে। অনিয়ন একটা মরিচের মতো, যখন আমরা সারা বছরের জন্য অনিয়ন পাবো, ওগুলা কি প্রথমে সিড সোয়িং করে সিডলিং তৈরি করতে হবে, সিডলিং গুলোকে পরবর্তীতে লাগাইতে হবে। লাগানোর পরে তুমি কাদা নাও করো, কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হবে। আর্লি স্টেজের জন্য প্রচুর বৃষ্টি পানি থাকে, তখনই কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট ভালো হয়, যেহেতু শ্যালো রুটেড মাটির গভীর থেকে পানি অ্যাবজর্ব করতে পারে না, কাজে পানি দিতে হবে প্রচুর। আচ্ছা, মরিচ, বাড়ি মরিচ, যাই হোক, এটা মরিচ খুব ভালো হয় আমাদের দেশে, বিশেষ করে শীতকালে। সামারে একটু সমস্যা, কিন্তু শীতকালে তার দাম খুব কমে যায়। এটা ক্যাপসিকাম। এখানে আরেকটা ভালো টেকনোলজি দেওয়া আছে, দেখা যাচ্ছে তোমার অনিয়নের সাথে তোমার এটা রিলে ক্রপিং বলা হয়। অর্থাৎ অনিয়ন কোন সময় লাগায় আমরা জানি, জানুয়ারি মাসের দিকে অথবা ডিসেম্বরের শেষের দিকে, এদিকে আর উত্তরবঙ্গে। অন্যান্য সময় জায়গায় আর একটু আগে লাগে, ডিসেম্বরে লাগে। যাই হোক, তাইলে পরে যখন লাগাবো অনিয়ন লাগাইলা, অনিয়ন লাগানোর পরে ফেব্রুয়ারি মাসের দিকে তুমি কি করলে, পাশে মরিচ লাগাই দেবে। পরে মার্চ মাসের দিকে অনিয়নটা তুলে ফেললে, কিন্তু হয়েছে মরিচ যে লাগিয়েছে এটা কিন্তু বর্ষাকাল পর্যন্ত প্রচুর পরিমাণে তোমার মরিচ দিবে। বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন হাইল্যান্ড হলে তখন দিতে লাগে। অর্থাৎ সামারে আমরা চিলি ব্যবহার করতেছি, আর উইন্টারে পেয়ে যাচ্ছি কি, অনিয়ন। হ্যাঁ, এটাকে রিলে ক্রপিং বলা হয়, রিলে ক্রপিং অথবা ইন্টারক্রপিং এর একটা টাইপ আর কি। ঠিক আছে? তাইলে পরে এইভাবে আমরা যদি চাষ করি, উই ক্যান ইউজ দ্য টোটাল ইউটিলাইজেশন অফ আওয়ার ল্যান্ড। এই যে ল্যান্ড আমাদের দেশে স্কারসিটি, কাজে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বাই রিলে ক্রপিং, বাই মিক্স ক্রপিং আর বাই ইন্টারক্রপিং। হ্যাঁ, এইসব পদ্ধতিগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের জন্য, যেহেতু জমি কম, মানুষ বেশি। মরিচের কতগুলো সামার ভ্যারাইটি। রসুন, হ্যাঁ, এটাও সেম। এটা কিন্তু আমাদের দেশে গার্লিকের ভ্যারাইটি। দোজ আর স্টোরিং এবিলিটি, স্টোরিং ক্যাপাসিটি ইজ ভেরি হাই। তুমি নর্মাল কন্ডিশনে 7-8 মাস 1 বছর রেখে দিতে পারো, যদি একটু ড্রাই করা হয়, শুকানো হয়। অথবা আরেকটা টেকনিক আছে যেটাকে পাতা সহ রেখে দিয়ে ঝুলাই রাখে, ভেরি ইফেক্টিভ। এবং এই যে ছোট সাইজের যে রসুন, এটা খেয়াল করো, রসুনের যত ভ্যারাইটাল ডেভেলপমেন্ট হবে, যত বড় সাইজ হবে, স্টোরিং এবিলিটি ভেরি পুয়ার। তোমার পেঁয়াজ রসুন দুইটাতে তুমি প্রচুর পরিমাণে স্বাদ দাও, ফুলে যাবে, ফুলে যাই উপরে যে র্যাপার লিপ আছে, উপরে যে কভারটা আছে, এটা ফেটে যাবে। আর এটা যখন র্যাপচার হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে স্টোরিং এবিলিটি ভেরি পুয়ার।
এই জন্য আমাদের যে সবসময় আমরা যে ছোট বললে খারাপ তা না, ছোট জিনিসেরও দাম আছে এবং এটা স্টোরিং এবিলিটি ভালো। কাজে এটা বাড়ি রসুন 1। অনেক ক্ষেত্রে কৃষকেরা কিন্তু আরো ছোটগুলো ব্যবহার করে, এটা তো ডেভেলপ ভ্যারাইটি, ফলন একটু বেশি, কিন্তু কৃষকেরা লাল শিল সাদা শিল কতগুলো ব্যবহার করে, ফলন খুবই কম, বাট স্টোরিং এবিলিটি ইজ ভেরি হাই। হ্যাঁ, বাড়ি রসুন 2। এখানে আরেকটা টেকনোলজি যে কলা বাগান, হ্যাঁ কলা বাগানে রসুন আমরা জানি গার্লিক ইজ এ partial shade loving plant. It can tolerate in shade ছায়া পছন্দ করে, ছায়া পছন্দ করে, টলারেট করতে পারে। তো কাজে we can grow garlic under the banana tree or other tree, বৃক্ষের নিচে বা ছায়ার মধ্যে আমরা we can grow it as a intercropping করতে পারি। এতে partial shade পছন্দ করে, ফুল সানলাইট এসে বরং পার্শিয়াল শেড হলে গ্রোথ ডেভেলপমেন্ট আরো ভালো। এই যে অনিয়নের গার্লিকের যে স্টোরিং, হ্যাঁ বেনি বেঁধে যদি এভাবে ঝুলাই রাখা যায়, আমরা পরে দেখাবো নাটোরের চলন বিলের এরিয়াতে গার্লিকের 0 টেলিস প্রোডাকশন হয় এবং ওরা কিন্তু এইভাবে ঝুলাই রাখে, সারা বছর অনিয়ন বিক্রি করে। স্যার, হ্যাঁ স্যার এইভাবে ঝুলাই রাখলে স্যার কতদিন থাকতে পারে স্টোর করলে? একদম, তুমি যদি মার্চ মাসে এই যে হারভেস্ট, রসুন যে এভাবে লিফ সহ ঝুলাই রাখতে হয় কতদিন থাকে? বলতেছি হ্যাঁ এটা আমাদের স্যার বেশি দিন স্টোর মানে রাখছিলাম, বাট বেশি দিন মানে স্টোর করতে পারিনি আমরা। আচ্ছা আমি বলতেছি, ঘটনা হচ্ছে তুমি যদি মনে করো এইভাবে ঝুলা, এটা এক নাম্বার তোমাকে, আমরা জানি রসুন পেঁয়াজ দুটাকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো কিউরিং। আমরা যখন থিওরি পড়াবো তখন বলবো কিউরিং মানে কি, ফিল্ড কন্ডিশনে তোমাকে শুকাই নিতে হবে, আমরা পরে ছবিতেও দেখাবো। হারভেস্টিং এর পরে তুমি ফিল্ডে শুকাই নিলে অথবা বাড়িতে নিয়ে এসে ছায়ার মধ্যে রেখে 7-8 দিন পর্যন্ত এভাবে শুকাই নিলাম, পাতা সহ। অনিয়ন গার্লিক দুইটার ক্ষেত্রে পাতা সহ এভাবে ঝুলে তুমি শুকাই নিলে, ড্রাইং করে নিলে। কিসের জন্য? ইট রিডিউসেস ময়েশ্চার, এক্সেস যে ময়েশ্চার আছে এটা রিডিউস করবে। ঠিক আছে, এখন ময়েশ্চার যখন রিডিউস করবে তখন স্টোরিং এবিলিটি বেড়ে যাবে, তখন তুমি একে ফিল্ড, এখানে যেভাবে করেছে এটা হলো ফিল্ড কন্ডিশনে, ফিল্ড কন্ডিশনে তোমার শুকানোর পরে বেনি বেঁধে ফেলে, এটাকে বেনি করা বলা হয়। পাতাগুলোকে এইভাবে বটে বেনি করে শুকায় নিয়ে আসলে ভ্যানে করে ফিল্ডে থেকে নিয়ে আসলো, আনার পরে তোমার যে কোনো জি স্যার, থ্যাংক ইউ। বলতেছি ছায়াওয়ালা কোনো ঘর, সরি যেখানে মনে করো ভেন্টিলেটেড অর্থাৎ চারিপাশে খোলামেলা থাকবে, যেমন গোয়াল ঘর আছে মানুষের, তাই না? গোয়াল ঘর যদি না, ছোটখাটো ঘর অনেকে তৈরিও করে এরকম রসুন রাখার জন্য, চারিপাশে একটু খোলা ওপেন, যেখান দিয়ে আলো বাতাস ঢুকবে, এবং উপরে যদি শন দেওয়া যায় অথবা কোনো জিনিস দেওয়া যায় যেন ঠান্ডা ধরনের ঘর, ঘরগুলো যেন মাচাটা শন পাতা শন অথবা মনে করো আদার্স গোল পাতা এগুলো দিয়ে যদি ঘর বানানো যায় একটু ঠান্ডা ধরনের, ঠান্ডা করে তুমি এই যে তীরের মধ্যে ঝুলে রাখবে। শুধু খেয়াল রাখবে বর্ষাকালে মার্চ এপ্রিল মে এই সময় কোনো অসুবিধা হবে না, এই সময় তো গরমে পড়ে। যখন বর্ষা হবে তখন দেখবে যে মাঝে মাঝে একটু পোকামাকড়ের উপদ্রব হতে পারে, তখন তুমি রোদ হলে পরে আবার বাইরে নিয়ে একাধিক শুকে নিয়ে আবার ঝুলে দিলে, তাহলে মে জুন জুলাই আগস্ট এই এখনো পর্যন্ত কিছুদিন আগ পর্যন্ত কিন্তু রসুন, পুরনো রসুন গুলো বিক্রি করছে, এখন না নতুন রসুন আসছে। তবে যারা ওইরকম একদম দীর্ঘ 7-8 মাস 9 মাস আগে, ওরা কিন্তু একটু স্প্রে করে কিছু পোকামাকড় যেন না হয় আর কি, ঠিক আছে, অথবা কিছু মেডিসিন ব্যবহার করে। বুঝতে পারছো? জি স্যার। আর যদি তুমি ন্যাচারাল কন্ডিশনে করতে চাও তাহলে নিম পাতা দিয়ে দিবে, আশেপাশে নিম পাতা সহ ঝুলাই দিবে, ঠিক আছে। অথবা মনে করো হ্যাঁ বললাম যেটা, একটু যখন রোদ আসবে তখন রোদের মধ্যে একটু শুকাই নিয়ে আবার রেখে দেবে, তখন দেখা যাচ্ছে অনেকদিন ভালো থাকে, ঠিক আছে। জি স্যার। তবে কিউরিং খুব ইম্পর্টেন্ট, কিউরিং ছাড়া ভালো হবে না। এটা পেঁয়াজ রসুন দুইটার ক্ষেত্রে কিউরিং। পেঁয়াজ অবশ্য ওইভাবে ঝুলে না, পেঁয়াজের পাতাটা কেটে ফেলে, হ্যাঁ কেটে ফেলে তারপর রেখে দেয়। তখন অনেকগুলো পদ্ধতি আছে রাখার, একটা পদ্ধতি বালির মধ্যে রেখে দেওয়া যায়, অথবা এই যে মাচা করে রাখা হয়, অথবা মনে করো যে রান্না যেখানে ঘর আছে ফ্যান চলে সারাদিন ওই ধরনের জায়গার মধ্যে ঠান্ডা জায়গা রাখা। বুঝলাম না। ও হ্যাঁ, কথা বলবো, ঠিক আছে। এটা হলো যে জিঞ্জার,
জিঞ্জারের সমস্যা হলো জিঞ্জার রট একটা হয়, তোমার গোড়া পচা। জিঞ্জার সবচেয়ে দামি, একসময় খুব দামি ছিল, এখন অবশ্যই একটু দামটা কমেছে যেহেতু পাহাড়ি এলাকায় প্রচুর চাষ হয়। আগে পাহাড়ি এলাকা অত হইতো না, একসময় হইতো কিন্তু কৃষক একই অবস্থা, এটাও কিন্তু অনিয়নের মতো। একসময় দেখবে 200-300 টাকা কেজি, আবার দেখা যাচ্ছে 20 টাকা 50 টাকা কেজি। পাহাড়িরা 50 টাকা কেজি বিক্রি করে, তাই না? অবশ্য হাত বদল হয়ে আস্তে আস্তে দাম কম বেড়ে যায়। সেম এটা যদি তুমি একসময় নীলফামারীতে প্রচুর চাষ হতো, জিঞ্জার নীলফামারী ডিস্ট্রিক্ট, কিন্তু এখন খুব একটা হয় না। কারণ হলো এই যে প্লেন মাটিতে যদি করে তাহলে প্রচুর পরিমাণে জিঞ্জার রড হয়। আর আদার ক্ষেত্রে আরেকটা সমস্যা, আদা প্রায় 7-8 মাস লাগে। তুমি যদি মনে করো লাগাইতে হবে কখন, ফেব্রুয়ারি মার্চের দিকে, যে কিছুদিন পরে লাগাবে। এই লাগানোর পরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ যতদিন পর্যন্ত শীত না আসবে ততদিন পর্যন্ত এটা গ্রো হবে। শীত আসবে মরে যাবে। কাজেই 1 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ হলো ক্রপ ডিউরেশন হাই, অনেকদিন সময় লাগবে। 2 নাম্বার হলো রাইজোম রড হয়, পৌঁছে যায়, একটু বৃষ্টি হলে সাথে সাথে পৌঁছে যাবে। পানি যদি জমাট হয় 24 আওয়ার্স, স্ট্যাগন্যান্সি ওয়াটার হয়, স্ট্যাগন্যান্ট ওয়াটার হয়, সাথে সাথে মরে যাবে। এই জন্য ওই পাহাড়ি এলাকা, হাইল্যান্ড, লিচু বাগান, আম বাগান, অর্থাৎ যেখানে ড্রেনেজ এনশিওর করা যাবে ওই ধরনের কন্ডিশন ভালো। হ্যাঁ, কাজে আদার জন্য ভালো। খুব একটা প্লেন জমি দরকার না, প্লেন জমি আমাদের এমনি কম, চাষ করা যায়। ইদানিং আর একটা পদ্ধতি আসছে টবের মধ্যে করা। তো টবের মধ্যে করলে টবে গ্রোথ ডেভেলপমেন্ট ভালো হয়, কিন্তু আদার সাইজ ভালো হবে না। তো এটার আরেকটা বুদ্ধি হলো টবে কিছু অংশ করে পরে আবার ট্রান্সপ্লান্ট করে জমিতে লাগাই দেওয়া শেষের দিকে, তাইলে রাইজোম রডটা কম হয়। যাই হোক, অনেক পদ্ধতি আছে, এগুলো করতে পারলে ভালো। আর এই যে তোমার আদাতে রাইজোম রড যেন না হয়, এই জন্য তোমার এই যে আগুন লাগাই দেওয়া, আগুন লাগাই দিলে আমরা জানি এটা সয়েল বর্ন ডিজিজ, সয়েলের মধ্যে থাকে। কাজে বার্নিং যদি করা হয়, ক্যান মিনিমাইজ দ্য রাইজোম রড or kill the pathogen. কিন্তু সমস্যা হলো এভাবে বার্ন করাটা আবার খারাপ, তার কারণে এখানে যে মাইক্রোবস গুলো আছে, দোজ আর বেনিফিশিয়াল অলসো কিল। বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, তাই না? এইসব ব্যাকটেরিয়া গুলো কিল হয়ে যায়। কাজে এটা 100% সাইন্টিফিক না। যাই হোক, নানা ধরনের নিম গাছের তেল, এটা সেটা ব্যবহার করে কিন্তু কন্ট্রোল করা যায়। এই যে পলিথিন শেড দিয়ে তুমি আদা চাষ করা যায়, তাহলে রাইজোম রডটা কম হবে, অর্থাৎ পানি যেহেতু জমবে না। আর একটা পদ্ধতি হলো আমরা যে বিভিন্ন সামার ভেজিটেবল চাষ করি, এই সামার ভেজিটেবল আমরা জানি, আগে বললাম যে জমির মধ্যে বেশি করা যাবে না, অর্থাৎ অন্য ক্রপস এর সাথে ইন্টারক্রপস ভেরি পপুলার। তাহলে আমরা সামার ভেজিটেবলস, পয়েন্টেড গোট, বোটল গোট, যে বিটার গোট, এইসব গোট গুলো যে আসে এগুলার মাচার নিচে আমরা চাষ করতে পারি। ইটস অলসো লাইক শেড। তোমাদের অ্যাগ্রোফরেস্ট্রি একটা সাবজেক্ট আছে, ওরা দেখবে যে খালি তোমার এই অ্যাগ্রোফরেস্ট্রি ট্রি এর সাথে ইন্টারক্রপিং এগুলো পড়াবে যখন 3rd ইয়ার ফাইনাল ইয়ারে যাবে। আসলে এটা সব ক্রপ হয় না, কিন্তু আদা হলো এদের জন্য এটা খুব এক্সিলেন্ট। আদা হলো বিকজ ইট লাইকস পার্শিয়াল শেড or shade tolerant plant, ছায়া পছন্দ করে, জংলি। কাজে তুমি গাছের নিচে লিচু বাগান, আম বাগান, অথবা যেমন সামার ভেজিটেবলস ইউ ক্যান গ্রো আন্ডার দ্য শেড আর আন্ডার দ্য বাওয়ার, মাচার নিচে চাষ করতে পারো, তাই না? এই যে গাছের ইন্টারক্রপিং, গাছের সাথে রিলে ক্রপিং অথবা ইন্টারক্রপিং করা যায়। গাছে তো রিলে ক্রপিং হবে না, ইন্টারক্রপ। এটা হলো দইঞ্চা গাছের নিচে করতে পারে। বিভিন্ন ক্রপের সাথে করলে আরো ভালো হয়, বুঝছো? ইন্টারক্রপের সাথে পেঁপে বাগানে যদি পেঁপে একদিকে করলা, পাশে ইন্টারক্রপিং করলে আরো। আগে বললাম, হ্যাঁ, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন ক্রপ ল্যান্ড আমরা ইন্টারক্রপিং এর মাধ্যমে অ্যাচিভ করতে পারি। তাহলে সানলাইটের টোটাল সুষম ডিস্ট্রিবিউশন হবে, তাই নিউট্রিয়েন্টের সুষম ডিস্ট্রিবিউশন হবে। ইন্টারক্রপিং বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট। এই যে বোটল গোটের নিচে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে স্নেক গোটের নিচে, এই যে আদা, আর হলুদটা জংলি, তোমার যেখানে ইচ্ছে ওখানে করতে পারো, পুকুরের পাড়, তাই না? তোমার গাছের নিচে অথবা রাস্তার ধারে, যে কোনো জায়গায় আমরা জানি এসছে ওয়াইল্ড টাইপ জংলি, এবং রোগও কম, কিন্তু বেনিফিশিয়াল আছে খুব। আমাদের বাংলাদেশে যে মানুষের করোনা আল্লাহর মধ্যে কম, এটা একটা বড় কারণ যে স্পাইসিস খায় প্রচুর, বুঝছো? স্পাইসিস অ্যান্টি ব্যাকটেরিয়াল কম্পোজিশন, অ্যান্টিভাইরাল কম্পোজিশন আছে। অনেকে বলে যে হলুদেরই একটা ইম্পর্টেন্স আছে। কোন ইম্পর্টেন্সের জন্য আমাদের যে কম, এটা তো রিসার্চের ব্যাপার, কিন্তু আসলে ক্লোভ,
তারপরে তোমার হলুদ, টার্মারিক, তোমার ব্ল্যাক পেপার অথবা চিলি, যত জিনিসই খাও এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল এন্ড অ্যান্টি ভাইরাল কম্পোজিশন আছে। কাজে এগুলো খাওয়াতে হয়তো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অথবা আমাদের বাংলাদেশে কিন্তু করোনা বা আদার ডিজিজের সিভিয়ারিটি কম। তাহলে বাড়ি হলো তোমার যে ডিমলা, ডিমলা একটা নীলফামারী একটা থানার নাম। আগে বললাম এক সময় নীলফামারী অথবা সৈয়দপুরের এইসব এলাকাগুলোতে প্রচুর পরিমাণে আদা হলুদের চাষ করতো, এই জন্য ওই নাম অনুসারে ডিমলা, নীলফামারীর একটা থানা। বাড়ি হলো তোমার, এটা হলো বাড়ি হলো 2 সিন্দুরি। সিন্দুরি কেন বলা হয়? বাড়ি হলো 1 যেটা দেখেছ ডিমলা, এটার ফলন ভালো ঠিকই আছে, কিন্তু এটা একটু ফেড কালার, অত বেশি অ্যাট্রাকটিভ না। কিন্তু এই যে সিন্দুরিটা ভেরি অ্যাট্রাকটিভ কালার, খুবই সুন্দর কালার। সিন্দুরি। বাড়ি হলো 3 একটা আছে, এটা এটা মনে হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ট্রোডিউস। বাড়ি হলো 4। আচ্ছা, এটা মাদার রাইজম প্রোডাকশন। আমরা জানি সিড প্রোডাকশন করতে হয় হলুদের একে। হলুদের 2 ধরনের রাইজম, একটা হলো মাদার রাইজম, একটা সেকেন্ডারি রাইজম। মাদার রাইজমটা যেটা গোল থাকে, যেটা অনেকে কিনতে চায় না, বলে যে এটাতে পেস্টটা ভালো হয় না, কালার ভালো হয় না, কিন্তু ওইটা সিড প্রোডাকশনের জন্য ভালো। যেটা গোল, অনেকে বাল্ব বলে, আসলে বাল্ব না রাইজম। এই রাইজম যদি প্রাইমারি হয় তো গোল ধরনের হয়। দিস ইজ ভেরি সুইটেবল ফর সিড প্রোডাকশন। কথা বলবা না? সিড প্রোডাকশনের জন্য খুবই ভালো। বুঝতে পারছো কিনা? অর্থাৎ এটার মধ্যে রিজার্ভ ফুড বেশি থাকে, ফুড বেশি থাকলে গাছের গ্রোথ ডেভেলপমেন্টও ভালো। মাদার রাইজম, এই যে এখানে দেখেছো, এই যে দেখো এখানে যেটা গোল ধরনের থাকে, এটা গোল একটা থাকে, এটাকে মাদার রাইজম বলে। আর এগুলো দেখতেছো সেকেন্ডারি রাইজম অথবা ফিঙ্গার। ফিঙ্গারটা খাওয়ার জন্য ভালো, আর মাদার রাইজম গোল যেটা হয় এটা আসলে সিডের জন্য ভালো। আর দেখাবো এই যে এইগুলো দেখেছো মাদার রাইজম গোল। এটা যে বলিস, আমরা জানি টার্মারিকের কি করতে হয়, টার্মারিকের কি করতে হয়? প্রসেসিং। গুড, প্রসেসিং করতে হয়। আমরা জানি টার্মারিক আসলে কি, এটা লিভিং সেল। এই লিভিং সেলকে যদি তুমি শুকালে কি হয়ে যাবে? তুমি হাতুড়ি দিয়ে পিটাইলেও কিন্তু এটা ভাঙবে না। তার কারণ এই সেলগুলা যে কোনো সেল শ্রিঙ্ক করে, কুঁচকে যাবে, তখন আর এটা পলিশ হবে না। এই জন্য তোমরা কি করতে, আমরা জানি এটাকে প্রথম অবস্থায় হারভেস্ট করতে হবে, ওয়াশিং করতে হবে। ওয়াশিং করার পরে কি করতে হবে? বয়েলিং করতে হয় 40 থেকে 50 মিনিট, 50-60 মিনিটের মতো করে। যখন ধোঁয়া ওঠা শুরু হয় তখনই বন্ধ করতে হবে। অবশ্যই ইম্পর্টেন্ট, যাই হোক। তারপর বয়েলিং করতে হয়। বয়েলিং করার পরে ড্রাই করতে হয়। ড্রাই করতে হয়। ভেরি গুড। ড্রাই করার পরে এরকম ডাল কালার হবে, যে এরকম কালার, ডাল কালার। এটাকে আবার তুমি যদি মনে করো রাবিং করো, অর্থাৎ পলিশিং করো। পলিশিং মানে কি, বস্তার মধ্যে দিয়ে পা দিয়ে যদি আস্তে আস্তে যদি করতে থাকো, রাবিং করো, তখন দেখবে যে এরকম পলিশিং হবে। অনেকে যেটা করে, রাবিং করার সময় কিছু হলুদ মিশাই দেয়, হলুদ মিশালে দেখতে কালারটা আর একটু অ্যাট্রাক্টিভ হয়, তারপরে বাজার মূল্য বেশি থাকে, এটাকে বলে কালারিং। তাহলে অনেকগুলো পদ্ধতি আছে, হারভেস্টিং, তোমার ওয়াশিং, বয়েলিং, ড্রাই, এন্ড নেক্সট পলিশিং অর কালারিং। যাই হোক, এইভাবে তোমার প্রসেসিং করতে হবে। তখন তুমি মেশিনে যদি গুঁড়া করো, এটা পাউডার হবে। আগে কিন্তু পাউডার হইতো না যদি তুমি বয়েল না করে নাও। কাজ ইম্পর্টেন্ট। আমি জানি অনেক টেকনোলজি বের হয়েছে, ফ্রেশ কন্ডিশনে আমরা কিন্তু এইভাবে মেশিনের মধ্যে ঢুকিয়ে এটা থেকে ক্রাশিং করে পেস্ট করে নিতে পারি, এবং এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করা। মানে একটা মরিচ বাটার মধ্যে একসময় গ্রামের মহিলারা কি করতো, অনেক কষ্ট করতো, মরিচের প্রতিদিন বাটতো, যেহেতু খাওয়ার টেস্ট করার জন্য কখনো পাউডার মটর করতো না, এই লাল মরিচের বাটতো, অনেকক্ষণ বাটতে 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 পিষে তারপরে তোমাকে এভাবে পলিশিং করে ফ্রিজের মধ্যে রেখে রেখে খেয়ে। তখন তো ফ্রিজ ছিল না, ওইভাবে রেখে দিত। প্রতিদিন মরিচ বাড়তো, প্রতিদিন এইসব পেঁয়াজ বাড়তো, তারপর রান্না করতো, যার ফলে খাওয়ার টেস্ট হইত। যাই হোক, এখন তো সব তৈরি করে দিল, তারপরে মাথা নষ্ট হয়ে যায়। রান্না করে আবার খাইতেও আরেকজন রান্না করে দিতে হবে তারপর, তাই না? মেয়েদের ধৈর্য কমে গেছে। আগে এক একজনের বাচ্চা থাকতো কতজন? 10 জন 12 জন। বিয়ে হইতো কত? 15-16 বছর বয়স।
তারপরে নিজের বাচ্চা হইতো 10-12 জন, এগুলোরে আবার নাতি, নাতির পরে পুতি, এগুলো সব তেলে তেলে এক সময়, হ্যাঁ, প্রতিদিন চাল ধানের বাড়া দিয়ে তোমার ধান এই কি জানি বলে চাল বের করা, বুঝতে পারছো? তারপরে হলো কি এই যে ওইভাবে পিষে মশলা ইয়া করা, এগুলো করে রান্না বান্না করে প্রতিদিন খাওয়াইয়া সবাইকে পেশ করে তার জীবন যেত। হ্যাঁ, তারপরে বাঁচতে এক একজন 80, 90, 100 বছর। আর এখন মানুষ এমন ভদ্রলোক হয়ে গেছে, বুঝছো, সব তৈরি। হ্যালো সাজিদে, শোনা যাচ্ছে নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। আমি তো মনে হচ্ছে তোমরা সব ভাগছো, কি কথা বলতেছি দেখ। না স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো যেটা বলতেছিলাম, আগে খুব ধৈর্য ধরে মানুষ করতো এগুলো, এখন তো কমে গেছে। এই যে হচ্ছে হলুদের তোমার এইভাবে সিড প্রোডাকশনের জন্য রেখে দেওয়া, কিছুই লাগে না, স্তূপ করে রেখে দিলে হয়। আর যদি স্তূপ করে না রাখতে চাও, একটা গর্ত করে ওইটার মধ্যে বালি দিয়ে, বালির মধ্যে এইভাবে রেখে দিতে হবে। হ্যাঁ, ওইটা আরো ভালো। আর উপরে একটু মাছা করে দিতে হবে যেন বৃষ্টির পানি না ঢুকে। হ্যাঁ, আবার যদি তুমি ফ্লোরে বা কোনো জায়গায় যদি এইভাবে ওপেন রেখে দাও তাও হবে। তার কারণ তোমার হারভেস্ট করবে কখন? হারভেস্ট করবে হলো ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে, তখন তো আর বৃষ্টি হয় না, ঠিক আছে না? হারভেস্ট করার পরে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, মার্চে তো তুমি আবার লাগাই দিচ্ছ মার্চ এপ্রিল। তার মানে খুব একটা সমস্যা হয় না। তুমি যদি ওপেন জায়গায় রেখে দাও, তোমার তরিকুল সাপ পড়াবে, গর্ত করে এইভাবে রাখা, ওইভাবে রাখা, বলে কিছুই না, কৃষকেরা যা চুপ করে রেখে দিই, কোনো সমস্যা না। আর যদি গর্ত করে রাখতে চাও রাখতে পারো, গর্ত করে রেখে তার মধ্যে বালির মধ্যে বালি দিয়ে ওটার উপর রেখে উপরে রেখে দিলা, উপরে একটা কিছু কভার দিয়ে দিলে যেন পানি না পড়ে, যার ফলে ভালো থাকে। তাহলে সিডস, হ্যাঁ, স্টোরেজ অফ সিড ফর নেক্সট প্লান্টিং, পরের বছর লাগানোর জন্য। এই যে ধনিয়া, হ্যাঁ, তোমরা জানো এটা হলো কিউলিনারি হার্ব, আবার কন্ডিমেন্টস অথবা স্পাইসিস হিসেবে ব্যবহার করা যায়। ফ্রেশ অবস্থায় যদি ব্যবহার করে কিউলিনারি হার্ব। আর যদি তোমার সিড প্রোডাকশন, ধনিয়া বা এগুলো প্রোডাকশনের খুব সুন্দর টেকনোলজি আছে, এটা পালস, ডাল যে চাষ করে ডালের সাথে লামনাস একসাথে ছিটাই দেয়, যার ফলে একদিকে ডালও হইলো আরেকদিকে ধনিয়া হইলো, ঠিক আছে, দুইটা একসাথে হয়, ইন্টার মিক্স ক্রপ। মরিচের সাথেও তো চাষ করে দেখছি। ভেরি গুড, হ্যাঁ, মরিচের সাথে করে, মরিচের আইলের মধ্যে লাগাইতে ধনিয়া। হ্যাঁ, অর্থাৎ সর্বোচ্চ তুমি ইন্টারক্রপিং করতে পারো অথবা মিক্স ক্রপিং করো। মিক্স ক্রপিং বলতে একসাথে 2-3টে বীজ লাগাই দিলা, এক এক সময় এক একটা হারভেস্ট করলা। আর ইন্টারক্রপিং যেটা বললো তুমি, মরিচ ক্ষেতের যে রিজ হবে একটু উঁচু জায়গা, ওইটার মধ্যে ধনিয়া লাগাই দিবে, একদিকে মরিচ পাইলে একদিকে ধনিয়া পাইলে। এটা বিলাতি ধনিয়া, এটা পাহাড়িরা খুব খায়, পাহাড়ি অঞ্চলে খুব চাষ হয়, সিড দিয়ে করা যায় অথবা মনে করো এরকম পাশের দিয়ে সাকার রান্না হয়, এটা দিয়ে করে। এটা হলো জিরা। আমাদের বাংলাদেশে জিরার আসলে সম্ভাবনা খুব কম এখনো পর্যন্ত। কিছু কিছু এলাকাতে হয়তো কোনো শৌখিন ফার্মার 2-একটা জায়গায় একটু চাষ করে, কিন্তু সমস্যা হলো যে বিদেশের থেকে যে জিরার সিড গুলো আসে, দোজ আর নট ভায়াবল, ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়। ভায়াবিলিটি নষ্ট হলে তার হবে না। কাজে ইন্ডিয়া বা কোনো দেশ থেকে যদি ভালো ফ্রেশ সিড আনা যায় এবং এটা যদি লাগানো যায়, বেশিরভাগের ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়, তো অনেক পুরনো থাকে। খাওয়ার জন্য জিনিস আর বীজের জন্য জিনিস তো এক না। যাই হোক, আমাদের দেশে তো বেশিরভাগ খাওয়ার জন্য আসে, তো এগুলো যদি লাগানো হয় এবং খুব আর্লি স্টেজে অক্টোবর নভেম্বর মাসে লাগাইতে হবে, হাইল্যান্ডে লাগাইতে হবে, শীতকালে অনেকদিন থাকতে হবে, তখন হয়তো কোনো কারণে হইতে পারে চাঁপাইনবাবগঞ্জ বা কোনো এরিয়াতে কিছু কিছু চাষ হয়েছে, যশোর অঞ্চলে কিছু হয়েছে, এটা উত্তরবঙ্গে হবে। খেয়াল রাখবা, যত এই মনে করো এইসব স্পাইসিস গুলো আছে, এলিয়াম অথবা আদার্স, কি বলে যেটাকে বলা হয় তোমার আমবিলিফিরি, এইসব স্পাইসিস গুলার প্রোডাকশন অথবা পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, এগুলোর জন্য নর্দার্ন রিজিয়ন বেস্ট। আর যদি ট্রি স্পাইসিস হয়, বৃক্ষ, ওগুলোর জন্য চিটাগাং হিলটেক্স বেস্ট অথবা সিলেট রিজিয়ন। তাহলে এগুলো সবই প্রোডাকশন টেকনোলজি ভালো হবে আমাদের নর্দার্ন বেস, উত্তরবঙ্গে, যতগুলো এক পর্যন্ত দেখাইলাম আর কি। জিয়া, জি স্যার। শুনতেছো তোমরা? এটা কি হলো বুঝতেছি না।
উঠতে চড়তেছে না কিছু? স্যার প্রমিজিং লাইন এটা কি স্যার এর অন্য নাম নাকি স্যার অন্য কিছু? না না, ওই যে প্রমিজিং লাইন বলতে ওদের যে মনে করো ওরা যখন রিসার্চ করে, হ্যাঁ, এটা কেটে দিই, আর এটা কি হচ্ছে বুঝতেছি। যখন ওদের কোনো জিনিস তোমার মানে ভালো ভ্যারাইটি হিসাবে সিলেকশন দেওয়ার আগে ওরা কিন্তু অনেকদিন ট্রায়াল দেয়। মনে করো বিভিন্ন দেশ থেকে এরকম 10-12টা ভ্যারাইটি নিয়ে আসলো, কিছু ইরান থেকে, কিছু ইন্ডিয়া থেকে, এটা সেটা, এগুলো পরবর্তীতে ওরা ট্রায়াল দিয়ে দিয়ে দেখা যাচ্ছে কোনো একটা বাংলাদেশের ক্লাইমেটিক কন্ডিশনের জন্য সুইটেবল। যখন সুইটেবল হবে তখন এটাকে প্রমিজিং লাইন বলে, অর্থাৎ এই দেশের জন্য সুইটেবল, ফুল আসতেছে, রোগ কম, ফলন ভালো, তখন এটাকে প্রমিজিং লাইন বলে। বুঝলাম না এটা কি হলো। স্যার বুঝতে পারতেছি না তো যে কি হইলো এখন। হ্যাং মারছে মনে হয় স্যার। হ্যাঙ্গিং হয়ে গেছে? জি স্যার, হ্যাং হয়ে গেছে। ওইটাই মনে হচ্ছে স্যার। স্যার আপনার মাউস কি কাজ করতেছে? মাউসও কাজ করে না, কিছুই করতেছে না। রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে তো স্যার মাউসটা খুলে আরেকবার লাগায় দেখেন হয় কিনা। কিছুই হচ্ছে না। কন্ট্রোল অল্টার ডিলেট চাপ দিয়ে আপনার মাইক্রোসফট অফিসটা শুধু ক্যান্সেল করে দিন, দিয়ে আবার অন করেন। কন্ট্রোল অল্টার কি? ডিলেট। ওরে সর্বনাশ রে। বল, মিউটটা খুলছি, কিছু বলতে চাচ্ছিস? স্যার কি ক্লাস থেকে ইয়ে হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছি না। নূর মনে হয় এখন হোস্ট। নূর কোথায়? রিস্টার্ট মারছে স্যার। মেবি। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কন্টাক্ট করে ইয়ে করতেছি, দাঁড়া। আজকে ক্লাস
বাহ, পোলাপান কত ভদ্র হয়ে গেছে, স্যার নাই তাও কেউ কথা বলে না। সবাই তোমার সবাই কই? সবাই ঘুমাচ্ছে ভাই। সবাই তালুকদারের সামনে আয়। তালুকদার তো মেয়েদের ম্যাচ, তুই মেয়েদের ম্যাচে কি করিস? তুই কেমনে জানলি তালুকদার মেয়েদের ম্যাচ, মানে তুইও এখানে যাইস? ওই যে দেখ সাকিব কোলবালিশ নিয়ে শুয়ে আছে, চিপে ধরে আছে শালা। হিসাব বোঝো নাই তোমরা না তালুকদার ম্যাচের? আদিল, তুমি তো মাঝে মাঝে আদিলের এই স্যার আসছে। এই আমার মেস নিয়ে কি কথা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার আসছে। মিউট থাকবে না, স্টার্ট ভিডিও। হয়েছে তো, শেয়ার স্ক্রিন।
ওই যে দেখা যাচ্ছে না? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। স্যার আপনাকে দেখা যাচ্ছে, স্লাইড না। এটা যে ভিডিও আছে। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। নাম কি মেয়েটার নাম কি? সাজিয়া শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে, শুনতেছে কেউ শোনা নাকি? যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, কিন্তু স্যার স্লাইড শেয়ার হয়নি। আমারটা মানে মিউট করে দিয়েছে তো। স্লাইড খোলা গেছে। খোলা আছে? হ্যাঁ। তোমরা এটা দেখতেছ না নাকি? এই শুনতেছো? হ্যাঁ আমি বাসায়। আমিনুর ইসলাম শুনতেছো নাকি? জি স্যার শোনা যাচ্ছে তো, স্যার শোনা যাচ্ছে আপনাকে। স্যার শুনতে পাচ্ছি কিন্তু স্লাইড দেখতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি স্যার আমরা। স্যার আপনাকে শোনা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি আমিনুর না। ইসলাম শুনতেছো? জি স্যার শোনা যাচ্ছে আপনাকে। স্যার শোনা যাচ্ছে। মিউট করলে কেমন শুনবে? আনমিউট কেন? স্যার আপনাকে শোনা যাচ্ছে স্যার। কেন না? তোমরা শোনে না কেন? কথা বলতেছ না? স্যার আপনাকে শুনতে পাচ্ছি স্যার আমরা। স্যার আপনি আপনাকে শুনতে তো শোনা পাচ্ছেন কি? যাচ্ছে। এই সবাই আমরা একসাথে কথা না বলি আমি কথা বলতেছি। স্যার মেবি বুঝতে পারতেছে না। হ্যালো? ফোনে সমস্যা আছে। হ্যালো স্যার। ও শুনতেছো সাজিয়া নাকি? না দেখা যাচ্ছে কি? হ্যাঁ বুঝছি। হেডফোনের লাইনটা একটু এবার চেক দেখা যাচ্ছে? ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। দেখি যে ধনিয়া বলছিলাম যে হ্যাঁ বিলাতি ধনিয়া জিরা, ঠিক আছে? এটাই বেশি কেসার করলাম। হ্যাঁ এটা হলো ব্ল্যাক পেপার, বুঝছো? ব্ল্যাক পেপার আমাদের বাংলাদেশে খুব একটা হয় না, তবে এটা স্যার স্লাইডগুলো একটু জুম করলে ভালো হতো। স্পাইসি যদি হয়, যদি বৃক্ষ হয়, those are suitable to grow in Chittagong Hill Takes or Khagrasari. Chittagong Hill Takes or Sylhet region, Greater Sylhet, Chittagong, যেগুলোতে হিউমিড কন্ডিশন বেশি, হিউমিডিটি বেশি, তারপরে রেইনফল বেশি, ওইসব এরিয়ার জন্য এগুলো সুইটেবল। তার মধ্যে ব্ল্যাক পেপার, স্লাইডগুলো জুম করলে বেটার হয় স্যার। আমাদের বাংলাদেশে রিলিজ করা হয়েছে। স্যার মেবি শুনতে পাচ্ছেন known না। as জয়ন্তিয়াপুর। এটাই মনে জয়ন্তিয়াপুর হচ্ছে। একটা উপজেলা, ওই জায়গার নাম অনুসারে জয়ন্তিয়াপুরি। এখানে একটা স্টেশন আছে, সাব স্টেশন। ওই সাব স্টেশনে এই ব্ল্যাক পেপারের ভ্যারাইটি আমাদের হাজী দানেশে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের আবার হ্যাং হয়ে গেল না কি? শুনতে পাচ্ছি না কেন জানি। এবার কারেন্ট চলে গেল নাকি? এবার স্যার সহ হ্যাং হয়ে গেছে। বাহ ঋতু বা অনেক জোস, খুব থাক, সুন্দর লাগছে, অসাম আমরা অস্থির। উল্টা পাল্টা কোনো কথা না বলি। স্যার আছে, শুনতে পারলে প্রবলেম আছে। স্যারের মাইক্রোফোনে মেবি সমস্যা। হ্যাঁ মেবি স্যার আমাকে কল করছিল। আবার বের হয়ে গেছে। আজকে বাদ দিলেই তো হয়। 1 ঘন্টা পার হয়ে গেছে। সাজিয়া স্যার কি পিসিতে ক্লাস করাচ্ছে নাকি ল্যাপটপে? ল্যাপটপেই তো ক্লাস করে। স্যারকে ডেস্কটপে ক্লাস করাচ্ছে হতে পারে। কিন্তু ভাই রে ভাই, এই ছবি দেখে কি হবে? খালি ছবিই দেখতেছি। পরে তো স্যার দিয়ে দিবে বললো। ছবি দেখবো, ছবি দেখে পড়বো। আমি নিয়ে দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ভাই পরে পড়া হয় না, এটা সত্যি কথা ভাই।
তোমরা এত সবাই পড়া নিয়ে ব্যস্ত কেন বন্ধুরা? খেতে যা দেখবো, সমস্যা কি? আবার কে? কি হলো রে বাবা? কে রে? হাজার ক্লাস হবে না? ও করবো না? কে লিখতেছে? রাজুর বাচ্চা। রাজু। ক্লাস রাজু গুড গুড রাজু কি খেপে গেছো নাকি? গুড রাজু গুড। দেখো শোনো, এই যে যে লিখছে না সে কিন্তু ঠিকই শেষ পর্যন্ত থাকবে, আর মাঝে মাঝে কেউ কেউ এই কথা শুনে চলে যাবে। সাজিয়া কি দিনাজপুরে? হ্যাঁ রে, আমি দিনাজপুরেই। বাপরে, দিনাজপুর যে পড়াশোনা কথা হচ্ছে মাঝখানে সাজিয়ার নামটা স্যার ভুলে গেছিল, স্যারের বেটাকে জিজ্ঞাসা করতেছে মেয়েটার নাম যেন কি? সাজিয়া সাজিয়া। পয়েন্ট টু বি সেটাই নোটেড। তো, স্যারের ছেলে কেমনে সাজিয়ার নাম জানবে, এটাও তো একটা কইল। এই তুই কি বলতে চাচ্ছিস? স্যার এতবার গভীরে ওই নামটা যাচ্ছিস উচ্চারণ কেন? করেছে যে স্যারের ছেলেরও মানে আকর্ষণীয় লেগে গেছে ওই জিনিসটা। তোমার খেয়াল কেন জানি স্যারের ছেলের দিকে? সাধুজন সাবধান। স্যার কতবার সাজিয়া ক্লাস কি শেষ হচ্ছে না? আমার তো গোসল করা বাকি আছে। কিরে ধ্রুব, আরে বাবা, আমি লজ্জায় ফোনে সামনে দিচ্ছি, আসে না, কাজ দেখিস শুনতে অর্ধেক পাচ্ছে না, কি করবো? অর্ধেক বই দেখে বাকিটুকু শেষ দেখাই কর না। সাজিয়া, এতক্ষণ কি আলাপ করতেছ? এই ধ্রুব তোর কি বাকি বাপরে, আছে? তুই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ক্লাস করতেছিস, তোর এত কিছু কি লাগতেছে? অ্যাটেনশন বেশি, অ্যাটেন্টিভ ছাত্র এগুলা সব। এই ধ্রুব, আমি বেটা পরে ডেটিং এ যাবো। দাঁড়া, আমি ধুর আমি বেটা, স্যারের ও সাথে বেলায় কথা গোসল বলে করবি গেছি, তুই? আজকে ক্লাস আর করবো না। দাঁড়া, সাকিবের এতই ঠান্ডা লাগছে, কম্বল নিয়ে আসে, আমরা তো ফ্যান চালাই। এখানে তো কিরে গরমে তোর বল কে মানে ক্রিকেট বলের খেলে? অভাবে কি তুই মোবাইল দিয়ে ক্রিকেট খেলতে? এখন খেলা হবে। কে খেলে? কে খেলে? খেলা হবে। এই দিনাজপুরে কে কে আছিস ছেলেরা? ছেলেরা সবাই আছে। ছেলেরা কোথায় তোমরা? আমরা আছি তালুকদারের বাসার সামনে। ও আচ্ছা, তাই নাকি? ধ্রুবর বাচ্চা, তুই কই আছিস? কই আছি একটু কই দাও তো। এই ধ্রুব, এই তুই মমিন সিং না? তুই দিনাজপুর কবে গেলি বেটা? ওই ওর নিজের মেসেই আছে। এ সাজিয়া, ধ্রুব বলতে তুই থাক। আছিস কই? সবাই তালগুলো নিয়ে এত মানে কি কৌতূহল কেন? তালুকদার অনেক ভালো মেসে, এই জন্য সবার মুখে মুখে নাম, বুঝছো? আরে আমি না রে, এবার ওই আমি এবার যে তালুকদার মেসে উঠবো সাজিয়া। তালুকদার মেস ওয়েলকাম good. ওয়েলকাম। চেয়ারম্যান বাড়ি। আচ্ছা দাঁড়া, আমি স্যারের সাথে কথা কই আগে। না ভাই থাক, আজকে ক্লাস করবো না ভাই। ক্লাসটাই করবো, দাঁড়া না দাঁড়া। কেন আর না করবো না ঘুরতে class। যাবি নাকি বিকাল বেলা ইয়ার পারে, কান্তজিরের ব্রিজের আরে পারে? ভাই ডেটিং আছে যার যার, তাড়াতাড়ি ক্লাসটা শেষ কর। হঠাৎ করে শুনে যে সাজিয়া বলতেছে যে আর ক্লাস হবে নাকি, তারপর উঠে পড়লাম।